হ্যাঁ, হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমরা আজকে পার্টস অফ স্পিচের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রোনাউন। তো চলো শুরু করা যাক প্রোনাউন নিয়ে আলোচনা, তাই কি না? তাহলে প্রোনাউন কাকে বলে এটা যদি আমরা জানতে চাই, আগে প্রোনাউনটাকে একটু ভেঙে দেখি কেমন। এই প্রোনাউনের দুইটা সিলেবল আছে। কয়টা সিলেবল আছে বলো তো? দুইটা। একটা হচ্ছে প্রো আর একটা কি নাউন। আমরা কি জানি প্রো শব্দের অর্থ কি? তোমাদের যদি বলি, তোমরা ম্যাক্সিমাম চিন্তা করে রাখছো প্রো শব্দের অর্থ পূর্বে। আসলে এমনটা নয়। প্রো শব্দের অর্থ পরিবর্তে, আর প্রি শব্দের অর্থ পূর্বে। তাহলে প্রো শব্দের অর্থে যদি পরিবর্তে হয়, প্রোনাউন কার পরিবর্তে? নাউনের পরিবর্তে। অর্থাৎ যে ওয়ার্ডটা নাউনের পরিবর্তে ব্যবহার হবে সেটাকে আমরা কি বলবো? প্রোনাউন বলবো, তাই কি না? এবার আসা যাক প্রোনাউনের ক্লাসিফিকেশনে। দেখো, প্রোনাউনকে আমরা 8 শ্রেণীতে ভাগ করতে পারি। সবাই একটু আমার সঙ্গে সঙ্গে বলে দেখো। পার্সোনাল প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। আমরা প্রোনাউন কত প্রকার পড়লাম? 8 প্রকার, ঠিক আছে? এবার আমরা প্রত্যেকটা প্রোনাউনের আলাদা আলাদাভাবে আলোচনা করব, কেমন? দেখো, প্রথমে পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আলোচনা করা যাক। পার্সন মানে কি বলো তো আগে? পার্সন মানে কি? ব্যক্তি। তাহলে পার্সোনাল প্রোনাউন মানে কি? ব্যক্তিবাচক সর্বনাম, তাই কি না? তাহলে যে প্রোনাউনগুলো ব্যক্তির পরিবর্তে ব্যবহার হবে সেগুলোকে আমরা কোন প্রোনাউন বলবো? পার্সোনাল প্রোনাউন। এই যে আই, মি, মাই, দে, দেম, দেয়ার, এই সবগুলো কার পরিবর্তে ব্যবহৃত হয়? ব্যক্তির পরিবর্তে। দ্যাটস হোয়াই আমরা এগুলোকে কোন প্রোনাউন বলবো? ব্যক্তিবাচক সর্বনাম, অর্থাৎ পার্সোনাল প্রোনাউন। এবার একটা আমরা চার্ট শিখবো, যেটা খুবই জরুরি আমাদের জন্য। এই চার্টের মধ্যে আমরা 3টা জিনিস শিখবো। একটা হচ্ছে পার্সন। তাহলে বলো, পার্সন কত প্রকার? বলো তো দেখি, পার্সন কত প্রকার? 3 প্রকার, তাই না? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড কি থার্ড পার্সন। এবার এই চার্ট থেকে আরেকটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে কেস। কি? কেস। কেস কত প্রকার? 3 প্রকার। সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস অ্যান্ড কি পসেসিভ কেস, তাই কি না? তাহলে কেস কত প্রকার? 3 প্রকার। সাবজেক্টিভ, অবজেক্টিভ অ্যান্ড পসেসিভ। তাহলে আমি যদি আই ধরি, আই হচ্ছে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস কি হবে? মি, পসেসিভ হবে মাই অথবা মাইন। ঠিক। নাম্বার আমরা যদি আলোচনা করি, নাম্বার কত প্রকার হয় বলো তো? 2 প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা কি প্লুরাল। তাহলে আই এর প্লুরাল ফর্ম কি? উই, যার অবজেক্টিভ কেস কি? আস, পসেসিভ আওয়ার বা আওয়ার্স। তাহলে আমরা কি দেখলাম? পার্সোনাল প্রোনাউন কাকে বলে? ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউন বসবে সেটাকেই পার্সোনাল প্রোনাউন বলবো। এই চার্ট থেকে 3টা জিনিস আমরা শিখলাম। এক হচ্ছে পার্সন কত প্রকার? 3 প্রকার। ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। আরেকটা জিনিস আমরা শিখলাম, সেটা হচ্ছে কেস কত প্রকার? 3 প্রকার। সাবজেক্টিভ, অবজেক্টিভ অ্যান্ড কি পসেসিভ কেস। ক্লিয়ার জিনিসটা না? যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পার্সোনাল প্রোনাউন সম্পর্কে কিছু রুল পড়ে নেই। পার্সোনাল প্রোনাউনে আমরা প্রথমে যে একটা রুল পড়বো সেটা হচ্ছে এটা, রুল নাম্বার 1। দেখো কি বলছে। ভার্বের পূর্বে সাবজেক্টিভ কেস, ভার্বের পর অবজেক্টিভ কেস, নাউনের পূর্বে পসেসিভ কেস। আমরা যে কেস পড়লাম 3 প্রকার, এগুলো কোথায় বসাবো সেটা তো আমাদের জানা দরকার, তাই না? এই জন্য এই রুলটা বলছে, যখন আমরা দেখব ভার্বের পূর্বে গ্যাপ আছে তখন সাবজেক্টিভ কেস বসাবো, ভার্বের পরে গ্যাপ থাকলে অবজেক্টিভ কেস, আর নাউনের পূর্বে গ্যাপ থাকলে পসেসিভ কেস। আমি সহজভাবে তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝাই। I called him with his father. তাহলে এই সেন্টেন্সটা আমরা একটু দেখি। এই সেন্টেন্সে ভার্ব কোনটা? কল্ড। এই জন্য ভার্বের পূর্বে আমরা কি বসাইছি? আই। আমরা কিন্তু মি কল্ড হিম বলতে পারতাম না, কারণ কি ভার্বের পূর্বে আমাদের সাবজেক্টিভ কেসেই বসাইতে হবে। এরপরে দেখো হিম আছে না? আছে কি না? এটা কোন কেস? অবজেক্টিভ। কেন বসাইছি এখানে? হি কেন হয় নাই? কারণ ভার্বের পর অবজেক্টিভ কেস বসে। এবার দেখো ফাদার, নাউন। নাউনের পূর্বে কোন কেস বসে? পসেসিভ। তোমাদের নাউন সম্পর্কে যাদের প্রবলেম আছে তোমরা আমার আগের ক্লাসটা দেখতে পারো, সেখানে নাউন সম্পর্কে ইন ডিটেলস কথা বলা আছে। এবার আসি, এডমিশন টেস্টে এই রুল থেকে কোনো কোশ্চেন আসছে কিনা আমরা একটু দেখে নেই। কোশ্চেনটা দেখো। ইট ইজ কারেক্ট টু সে, ঢাকা ভার্সিটিতে কোশ্চেনটা আসছিল, বলছে এটা বলা ঠিক আছে
কোন সেন্টেন্সটা বলা ঠিক আছে? হাবিব অ্যান্ড মাই সেলফ স্টেড হোম। তোমাদের একটা ছোট কথা বলছি, ভার্বের পূর্বে সাবজেক্টিভ কেস, অর্থাৎ ভার্বের পূর্বে জয়টাই প্রোনাউন থাক না কেন প্রত্যেকটারে আমরা সাবজেক্টিভ কেস বসাবো। কোন কেস? সাবজেক্টিভ কেস। তাহলে দেখো হাবিব সাবজেক্টিভ কেস, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু মাই সেলফ কোনো কারণে সাবজেক্টিভ কেস নয়, তাহলে এটা বসার কোনো চান্স নাই, ঠিক আছে। এবার দেখো এখানে হাবিব ঠিক আছে, কিন্তু মিটা কি? অবজেক্টিভ কেস, এই জন্য এটা হবে না। মাই সেলফ হবে না, তাহলে আনসার কোনটা হবে? ডি নম্বর। সবাই বুঝতে পারছি না? তাহলে ভার্বের পূর্বে জয়টা প্রোনাউন থাক, প্রত্যেকটারে অবজেক্টিভ কেস বসবে না, সাবজেক্টিভ কেস বসবে। কোন কেস? সাবজেক্টিভ, ঠিক আছে। এরপরে আমরা পরের রুলসে একটু যাই। পরের রুলসটা আমাদের বলতেছে যে দোষ বুঝালে 1 2 3, অন্য ক্ষেত্রে কি 2 3 1। এটার ব্যাখ্যা কি? আমরা জানি যদি একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের জায়গায় অনেকগুলো প্রোনাউন থাকে, তখন আমাদের প্রোনাউনের একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। কোনটা কার পরে বসবে, কোন পার্সনটা কোথায় বসবে, এই জিনিসটা মেনটেন করতে হবে। যদি সেন্টেন্সটা দ্বারা দোষ বা কোনো খারাপ কিছু প্রকাশ করা বোঝায়, তাহলে প্রথমে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, যেটাকে আমরা শর্টকাটে বলতেছি 1 2 3। আবার যদি দোষের কথা কোনো না বোঝায়, স্বাভাবিক কোনো কথা বোঝায়, তখন কি 2 3 1। বুঝাইতে পারছি? তাহলে তোমাদের মধ্যে যারা ক্লাস দেখতেছো ভণ্ড আসো, তারা সংশোধন হয়ে নাও, কারণ আমাদের ভণ্ডামি করা যাবে না। আমাদের ইংলিশও, ধর্মের পাশাপাশি ইংলিশও আমাদের একটা নীতি নৈতিকতা বিষয় শেখাচ্ছে, যে যদি আমরা দোষ করি প্রথমে নিজের দোষের কথা বলবো ফার্স্ট পারসন, এরপরে যে উপস্থিত থাকবে তাকে একটা থাপ্পড় দিয়ে বলবো তুইও দোষ করছিস, ঠিক আছে। থার্ড পারসন একদম শেষে, কারণ তার কথা না বলাই ভালো, থার্ড পারসন অনুপস্থিত, তাই কি না? তাহলে আমরা কি করব? 1 2 3 দোষ বুঝালে। ভার্সিটিতে আসছিল কিনা এমন কোশ্চেন আমরা একটু দেখে নেই। বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। রাজশাহী ভার্সিটির ল ইউনিটে আসছিল, ইসলামিক ইউনিভার্সিটির ল ইউনিটে আসছিল, বেগম রোকেয়া এই ইউনিটে আসছিল। দেখো কতটা ইম্পর্টেন্ট। তো আমরা কোশ্চেনটা একটু সলভ করে নেই। বলছে ড্যাশ ড্যাশ আই ইউ অ্যান্ড হি ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস। ক্লাসে প্রেজেন্ট থাকা কি কোনো দোষের কাজ? অবশ্যই না। যদি দোষের কাজ না হয় তাহলে কোনটা হবে সিকোয়েন্স? 2 3 1। দেখো তো কোথায় 2 3 1 আছে? এই যে এটা, ইউ হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এখন তোমরা বলতে পারো ভাই এটাও তো আছে, সি নম্বরটাও তো আছে, কিন্তু দেখো অ্যান্ড দ্বারা যখন সাবজেক্ট যুক্ত হয় অনেকগুলো তখন ভার্ব প্লুরাল হয়, কিন্তু এখানে আছে কি ওয়াজ, এ কারণে এটা হবে না। আর বাকি ক্ষেত্রে সিকোয়েন্স ঠিক নাই। আশা করি সবাই বুঝতে পারছি। থ্যাংক ইউ। পরের আমরা ইয়েতে আসি, নেক্সট রুলে আসি। এখানে দেখো বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। ঢাকা ভার্সিটিতে আসছিল 1999 সালে। বুঝছো বিষয়? কোশ্চেনটা দেখি। সেলিম ইউ অ্যান্ড আই শ্যাল বি পানিশড। এই যে পানিশড মানে কি? শাস্তি পাওয়া। দোষ না করলে শাস্তি হয়, তাহলে অবভিয়াসলি দোষের কথা বোঝাচ্ছে। তাহলে সিকোয়েন্সটা কি হবে? 1 2 3। তাহলে দেখো এই সিকোয়েন্সে আছে কোনটা? 1 2 3, তার মানে আনসার কোনটা হবে? বি। সবাই বুঝতে পারছি? গুড। পরের ইয়াতে চলে যাই। 3 নম্বর পার্সোনাল প্রোনাউন সম্পর্কে যে রুলসটা আমাদের বলছে যে যখন আমরা প্রিপোজিশনের পর কোনো প্রোনাউন বসাবো, প্রিপোজিশনের পর প্রোনাউন বসাইলে প্রোনাউনের অবজেক্টিভ কেস বসাইতে হবে। কোন কেস? অবজেক্টিভ কেস। এক্সাম্পল হিসেবে দেখো বলছে বিটুইন দ্যাটস দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ এভার রিড। তাহলে তোমরা বলো বিটুইন কি একটা প্রিপোজিশন না? প্রিপোজিশন কি না? তাহলে বিটুইন যদি একটা ভাই প্রিপোজিশন হয় তাহলে এরপরে আমরা কোন কেস বসাবো? অবভিয়াসলি অবজেক্টিভ কেস। তাহলে যদি 4টা প্রোনাউন থাকে তারও কোন কেস বসাবো? অবজেক্টিভ কেস। মাথায় রাখবা। দেখো এখানে অবজেক্টিভ কেস নাই, হবে না, অবজেক্টিভ কেস নাই, হবে না, তাহলে এই দুটার যে কোনো একটা হবে, তাই কি না? তাহলে বলছে তোমার আমার বইগুলোর মধ্যে এটাই ভালো, এটাই সব থেকে ভালো। তাহলে এটা কি কোনো খারাপ কথা বুঝাইছে? অবশ্যই না। তাহলে সিকোয়েন্স কি হবে? 2 3 1। এখানে 3 নাই, তাহলে কি 2 আর 1। দেখো কোনটা হবে আনসার? সি। বুঝতে পারছো? যদি না বুঝো কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দাও, আমি তোমাদের আনসার দিয়ে দিব, ঠিক আছে?
পরে আসি। তাহলে এতক্ষণ ধরে যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো পার্সোনাল প্রোনাউন সম্পর্কে। আমরা এবার 2 নম্বর একটা প্রোনাউন পড়ব, নাম হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, বাংলা হচ্ছে আত্মবাচক। কি বাচক? আত্মবাচক। তাহলে নিজে নিজে যে প্রোনাউনগুলো দ্বারা নিজে নিজে কোনো কিছু করা বোঝায় সেগুলোকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। যেমন হিমসেলফ, মাইসেলফ, আওয়ারসেলফ, দেমসেলফ, অর্থাৎ যে প্রোনাউনগুলো শেষে সেলফ থাকবে অথবা সেলফস থাকবে সেই প্রোনাউনগুলোকে আমরা কোন প্রোনাউন বলবো? রিফ্লেক্সিভ প্রোনাউন। উদাহরণস্বরূপ আমি যদি তোমাদের বলি, দেখো ভার্সিটি কোশ্চেন দিয়ে উদাহরণ দেই। কোশ্চেনে বলছে রাজশাহীতে বেগুন বকে আসছিল, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছিল, বলছে হুইচ ওয়ান ইজ আ রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে কি বলবা বলো? হিমসেলফ। শুধু সেলফ থাকলে হবে না, এর সঙ্গে প্রোনাউন থাকতে হবে। তাহলে আনসার কোনটা? হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আশা করি সবাই বুঝছো, তাই কি না? খুবই সহজ লাগতেছে না বিষয়গুলো? আরও একটু সাথে থাকো, আরও সহজ হবে ক্লাসটা, ঠিক আছে? আমি একটা তোমাদের নোট দেই। তোমরা অনেকেই আমার ক্লাসের প্রথমে একটু দেখে কনফিউজ হইতে পারো যে ভাই আমরা মাঝে মধ্যে কোনো বইয়ে দেখি প্রোনাউন 10 প্রকার, কিন্তু আপনি লিখছেন এখানে 8 প্রকার, তাহলে আর 2টা কোথায় হারায় গেল? আমি তাদের জন্য বলি প্রোনাউন মূলত 8 প্রকার। কোনো বইয়ে আমরা যে পার্সোনাল প্রোনাউন পড়লাম, এই পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে পসেসিভ কেসটাকে তারা বলছে পসেসিভ প্রোনাউন। তার মানে আমরা কি পাইলাম? একটা এক্সট্রা প্রোনাউন পাইলাম। আর একটা এক্সট্রা প্রোনাউন আমরা পাবো রিফ্লেক্সিভ প্রোনাউন যখন আলোচনা করব তখন। নোটটা কি বলছে? নাউন ও প্রোনাউন, এরপর রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে তাকে ইমফ্যাটিক প্রোনাউন বলে। কি বলা হয়? ইমফ্যাটিক প্রোনাউন। এখন দেখো ভাই, ইমফ্যাটিক প্রোনাউন মানে হচ্ছে দ্ব্যর্থক সর্বনাম, জোর দিয়ে বোঝানো বোঝায়। তাহলে ইমফ্যাটিক প্রোনাউন এক্সট্রা কোনো প্রোনাউন না, কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনটাকেই আমরা ইমফ্যাটিক প্রোনাউন বলবো। এখন কথা হচ্ছে কখন বলবো? যদি সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের পরে আমরা কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন পাই। উদাহরণস্বরূপ আমি যদি বলি দে ডিড ইট দেমসেলভস। দেখো তো ভাই, এই সেন্টেন্সটা এখানে কি আছে? ইট প্রোনাউন না, এরপরে কি আছে? দেমসেলভস, রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, এই জন্য আমরা এটাকে রিফ্লেক্সিভ না বলে কি বলবো? ইমফ্যাটিক প্রোনাউন। দেখো কোনো কোশ্চেনের মধ্যে এমনটা হয়েছে, এই যে নাউন বা প্রোনাউনের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, এটাকে ইমফ্যাটিক প্রোনাউন বলবো, কিন্তু অপশনের মধ্যে ইমফ্যাটিক নাই, রিফ্লেক্সিভ আছে, তখন আমরা কি বলবো? রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউনটাই ইমফ্যাটিক প্রোনাউন। কখন আমরা সেটাকে ইমফ্যাটিক বলবো? সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের পরে থাকলে। আশা করি সবাই বুঝতে পারছো, তাই কি না? এবার আমরা আসবো ইনডিফিনিট প্রোনাউনে। কোন প্রোনাউন বলো তো? ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট বা অনির্দিষ্ট জ্ঞাপক সর্বনাম। কোনগুলো ইনডিফিনিট প্রোনাউন? সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, নান, সামথিং, এভরিথিং, নাথিং, ওয়ান, এগুলোকে কোন প্রোনাউন বলবো আমরা? ইনডিফিনিট প্রোনাউন। এখন এদেরকে ইনডিফিনিট কেন বলা হচ্ছে সেটা আমি তোমাদের বলি। আমি যদি তোমাদের বলি সামওয়ান লাইকস মি, সামওয়ান লাইকস মি, কেউ আমাকে পছন্দ করে, এই সামওয়ানের নিচে আন্ডারলাইন করে বলছি দ্য প্রোনাউন ইজ। কোন প্রোনাউন বলবো আমরা? কি বলবো? ইনডিফিনিট প্রোনাউন। কেন? আমি যদি বলি সামওয়ান লাইকস মি, তোমরা বলতে পারবা সে কে? এই সামওয়ানটা কারো পরিবর্তে ব্যবহৃত হয়েছে, তোমরা এটাই বলতে পারবা না সে ছেলে না মেয়ে। বুঝাইতে পারছি তো? যেহেতু এটা অনির্দিষ্ট, এই জন্য এই প্রোনাউনকে আমরা ইনডিফিনিট প্রোনাউন বলতেছি। দেখি ইনডিফিনিট প্রোনাউন থেকে কোনো এডমিশনে কোশ্চেন আসছিল কিনা। যেমন প্রাথমিক সহকারী শিক্ষক নিবন্ধনে একটা কোশ্চেন আসছিল, হুইচ ওয়ান ইজ দ্য ইনডিফিনিট প্রোনাউন? নিচের কোনটা ইনডিফিনিট প্রোনাউন? তাহলে এটা তো রিফ্লেক্সিভ, এটা কি পার্সোনাল, এটা কি রিলেটিভ, তাহলে আনসার কোনটা? এনিবডি। ঠিক আছে, তাহলে বডি থিং যুক্ত প্রোনাউনগুলো ইনডিফিনিট প্রোনাউন। এবার আমরা আসবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বাংলা হচ্ছে বিভাজক সর্বনাম। কোন সর্বনাম? বিভাজক সর্বনাম। কোনগুলোকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলবো? ইজ, আইদার, নেইদার। তাহলে ইজ, আইদার, নেইদার, এগুলোকে কোন প্রোনাউন বলবো আমরা?
ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে দেখো ইজ মানে হচ্ছে প্রত্যেকে, আর যদি বস্তুকে বোঝানোর জন্য ইজ ব্যবহৃত হয় হবে প্রত্যেকটি। নেই আইদার মানে কি কেউ একজন, কেউ একজন, আর বস্তুকে বোঝানোর ক্ষেত্রে কোনো একটা। নেইদার যদি হয় কেউ নয়, আর বস্তুর ক্ষেত্রে হবে কোনোটাই নয়। তাহলে বন্ধুরা এবার একটা জিনিস বলো তো দেখি, তোমাদের যদি আমরা বলি যে তোমাদের প্রত্যেকেই মেধাবী, তার ইংরেজি কি বলবা? অবশ্যই বলবো আমরা ইজ অফ ইউ ইজ ট্যালেন্টেড। ইজ অফ ইউ ইজ ট্যালেন্টেড। দেখো আমি এই সেন্টেন্সটা যখনই লিখছি তোমাদের মাথার মধ্যে একটা ভুল চলে আসছে, তোমরা চিন্তা ভাবনা করছো ইজ অফ ইউ আর ট্যালেন্টেড হবে, তাই কি না? কিন্তু আমরা কি লিখছি? ইজ। কেন লিখছি? কেন লিখছি? তোমরা এখনো মনে মনে ভাবতেছো যে ভাইয়া মনে হয় ভুল লিখছে। তাহলে ভুল লিখছি না ঠিক লিখছি, এটার জন্য আমরা একটা নোট লিখব। কি লিখবো? একটা নোট। নোটটা কি বলতিছে যে ইনডিফিনিট, খুবই ইম্পর্টেন্ট নিয়ম কিন্তু, এখান থেকে অ্যাডমিশনে প্রচুর কোশ্চেন আসে। ইনডিফিনিট ও ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এরপর নাউন প্লুরাল, কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে ইনডিফিনিট ও ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের পর নাউন প্লুরাল হবে, কিন্তু ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে দেখো এই সেন্টেন্সের সাবজেক্টটা কে বলো তো? অবশ্যই ইজ। ইজ যদি সাবজেক্ট হয় এর সঙ্গে ইজের সঙ্গে কি না, ভার্ব সিঙ্গুলার হইলে কি আর হবে? অবশ্যই না। কি হবে? ইজ। সবাই বুঝতে পারছি? গুড। এরপরে যে নাউন প্লুরাল হবে সেটা আবার কেমন? আমি একটা কোশ্চেন তোমাদের দেই, তাহলে বুঝতে পারবা। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। দেখো কতবার আসছিল, কতবার কোশ্চেনটা আসছিল। যারা বিসিএস এর প্রত্যাশী আছি, যারা চাকরি প্রত্যাশী আছি, ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য, কারণ আমরা বেসিক ধরে ধরে আলোচনা করতেছি, তাই কি না? তাহলে দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? এখানে ওয়ান আছে, তার মানে ওয়ানটা ইনডিফিনিট প্রোনাউন। আমরা একটু আগে রুল পড়ে আসলাম, ইনডিফিনিট প্রোনাউনের পর নাউন প্লুরাল হয়, প্রত্যেকটাতে নাউন প্লুরাল আছে, কোনো সমস্যা নাই। কিন্তু ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে দেখো ভার্ব সিঙ্গুলার আছে কোনটা? এটা আর এটা, বাকিগুলা ভুল। তাহলে আমরা জানি ইনডিফিনিট প্রোনাউন এরপর নাউন প্লুরাল, কিন্তু ভার্ব কি হবে? সিঙ্গুলার। সেই ক্ষেত্রে আনসার কোনটা হবে? বি অথবা সি। দুটো যেহেতু একই অপশন, এই জন্য আনসার হবে কি? ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার। তাহলে নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। মজার বিষয় না? এভাবেই সাথে থাকো, আমরা আরো কিছু মজার জিনিস শিখব প্রোনাউনকে একদম ক্লিয়ার ভাবে উপস্থাপন করার জন্য। দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন, বাংলা কি? প্রশ্নবোধক সর্বনাম, তাই না? তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা কাকে বলবো? দেখো যে প্রোনাউনগুলো তারা প্রশ্ন করা বুঝাবে। কি করা বুঝাবে? প্রশ্ন করা। তাহলে দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন এর বাংলা কি? প্রশ্নবোধক সর্বনাম। অর্থাৎ যে প্রোনাউনগুলো দ্বারা প্রশ্ন করা বুঝাবে সেগুলোকেই কোন প্রোনাউন বলবো আমরা? ইন্টারোগেটিভ প্রোনাউন। গুড। দেখো বলছে কোনগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন? হোয়াট, উ, উইচ, উজ, এগুলোকে কোন প্রোনাউন বলবো আমরা? ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে এক্সাম্পল যদি দেই, হু আর ইউ, এই যে সেন্টেন্সের মধ্যে উ আছে, এটাকে কোন প্রোনাউন বলবো আমরা? ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে? তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে যখন ডাব্লিউএস ওয়ার্ডের ইন্টারোগেটিভ প্রোনাউনটা থাকবে সেটাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। এখন তোমাদের আমি একটা জিনিস শিখাই। আমরা যখন ছোটবেলায় পড়তাম, অথবা এখনো ম্যাক্সিমাম টিচার বলে থাকে যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন। এটা কিন্তু একটা ভুল ইনফরমেশন। তো সবগুলো ডাব্লিউএস ওয়ার্ড কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হবে না। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব নামে কিছু কথা আছে। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তাহলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কোনগুলোকে বলবো আমরা? when, why, how,
হোয়ার, এগুলোকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলবো। কেন? কারণ কখন, কোথায়, কেন, কিভাবে, এগুলো উত্তর দেয় অ্যাডভার্ব। দ্যাটস ওয়াই এগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো না, এগুলোকে বলবো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। মনে থাকবে তো? একদম কোড করে রাখো, ঠিক আছে? এবার আসি একটা কোশ্চেনে। আমরা রিলেটিভ প্রোনাউন এবার পড়ি। রিলেটিভ প্রোনাউন আমরা কাকে বলবো? ইন্টারোগেটিভ প্রোনাউন যেগুলো রিলেটিভ প্রোনাউনও মূলত সেগুলো, ইন্টারোগেটিভ প্রোনাউন যেগুলো রিলেটিভ প্রোনাউনও মূলত সেগুলোই। তাহলে এক্সট্রা ভাবে এখানে দ্যাট থাকবে। কি থাকবে? দ্যাট। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন দ্যাট নয়, কিন্তু রিলেটিভ প্রোনাউন দ্যাট। বাকি ইন্টারোগেটিভ প্রোনাউন যেগুলো রিলেটিভ প্রোনাউনও সেগুলো। একটা সমস্যা দাঁড় হয়ে গেল না, যে আমরা কিভাবে বুঝবো এগুলো ইন্টারোগেটিভ না রিলেটিভ, তাই কি না? দেখো, যখন আমরা দেখবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে আসে তখন সেগুলো কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু যখন দুই ক্লোজের মাঝখানে থাকবে তখন কি? রিলেটিভ, কারণ দুইটাকে যুক্ত করতেছে। যেমন আমি যদি বলি আই নো হু ইউ আর, তাহলে এই সেন্টেন্সটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স? অবভিয়াসলি না। তাহলে যেহেতু ইন্টারোগেটিভ না, এটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। মাঝখানে দুই ক্লোজের মাঝখানে কি আছে? ও আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, শুরুতে আছে, দ্যাটস ওয়াই এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। আশা করি সবাই বুঝছো, তাই কি না? এবার আসি উদাহরণে। এডমিশন টেস্টে কি ধরনের কোশ্চেন আসছিল? হোম ডিড ইউ মিট ইয়েস্টারডে, কার সঙ্গে তুমি গতকাল দেখা করেছো, তাই কি না? এখানে হোম আছে, এটা বলছে কোন প্রোনাউন? বলো তো ভাই, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না, শুরুতে আছে, দ্যাটস ওয়াই এটা কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। একদম কষি কথা না? এভাবে আমরা সহজভাবে বুঝবো বিষয়গুলো, ঠিক আছে? দেখো, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, আমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসছি, চকচক করলে সোনা হয় না। বুঝাইতে পারছি? এখন দেখো, এখানে বলছে দ্যাটটা মূলত কোন প্রোনাউন? তাহলে অবশ্যই দুই ক্লোজের মাঝখানে আছে, তাহলে এটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। কি বলবো? রিলেটিভ প্রোনাউন। এতদিন ধরে পড়ে আসছো এটা যে প্রোনাউন, আমরা কনফিউজ হয়ে যাই, তাই কি না? তাহলে আসলে এটা প্রোনাউন, কোন প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? আমরা 2 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ ক্লাস শেষ করে ফেলবো। লাস্ট ওয়ান হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে? বাংলা হচ্ছে নির্দিষ্ট জ্ঞাপক সর্বনাম। তাহলে বাংলাটা দেখে আমরা বুঝতে পারছি না যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কাজ কি? নির্দিষ্ট করে বোঝানো। কি করে বোঝানো? নির্দিষ্ট। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, ইট, দ্য সেম। এই যে দিস, দ্যাট, এগুলো সিঙ্গুলারের জন্য ব্যবহৃত হয়। দিস, দোজ, এগুলো ব্যবহৃত হয় প্লুরালের জন্য। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয়, ব্যবহার করব আমরা কি? দিস আর দ্যাট, সরি, দিস আর দিস। আর পাস্ট টেন্সে হলে দ্যাট আর দোজ। কোন টেন্সে? পাস্ট টেন্সে। বুঝি সবাই? সিঙ্গুলার হলে দিস এবং দ্যাট, প্লুরাল হলে দিস, দোজ। যদি প্রেজেন্ট টেন্স হয় দিস এবং দিস বসে, পাস্ট টেন্সে হলে দ্যাট এবং দোজ বসে। উদাহরণে যাই, দেখো সেন্টেন্সটা বলছে দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইয়োর্স, হেয়ার দিস অ্যান্ড দ্যাট কোন প্রোনাউন? তাহলে নিঃসন্দেহে আমরা বলবো কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সহজ না? গুড। এরপরে আসি আরেকটা সেন্টেন্স দেখো। আচ্ছা, সেন্টেন্সটা দেখার আগে রেসিপ্রোকাল প্রোনাউন, লাস্ট যে প্রোনাউনটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটা দেখি। রেসিপ্রোকাল প্রোনাউনের বাংলা হচ্ছে পারস্পরিক সর্বনাম। এটার নাম পারস্পরিক সর্বনাম কেন দেওয়া হলো? কারণ কি? এটা পরস্পরের মধ্যে সম্পর্ক, ভালোবাসা, ঘৃণা, পছন্দ, অপছন্দ, মারামারি, এগুলো বোঝায়। এই জন্য এদের নাম কি? রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে রেসিপ্রোকাল প্রোনাউন দুটা মূলত ব্যবহার হয়, ইচ আদার আর কি? ওয়ান অ্যানাদার। এই যে ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই দুটা কখন কোনটা ব্যবহার হবে? যদি পেয়ার, মহাব্বত, ভালোবাসা দুইয়ের মধ্যে সীমিত থাকে তখন কি হবে? ইচ আদার। আর যদি পেয়ার, মহব্বত, ভালোবাসা, ঝগড়া, বিদ্বেষ, অভিমান এগুলো অধিকের মধ্যে থাকে তাহলে কি হবে? ওয়ান অ্যানাদার। আশা করি সবাই বুঝতে পারছো, তাই কি না? এক্সাম্পল দেই, আরো বিষয়টা ক্লিয়ার করি। ইসলামিক ইউনিভার্সিটিতে 2006 এবং 7 কোশ্চেনটা আসছিল, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? বলছে দ্য থ্রি সিস্টার্স। আমরা কি বলছি? দুইয়ের অধিক গেলে কি হবে? ওয়ান অ্যানাদার। থ্রি সিস্টার্স, তার মানে দুইয়ের অধিকে গেছে, এটা হওয়ার চান্স নাই, এটা হওয়ার চান্স নাই। তাহলে এই দুটার যে কোনো একটা হবে, তাই কি না? এবার দেখো বি নম্বর, দ্য থ্রি সিস্টার্স লাভ ইচ আদার। সেন্টেন্স ঠিক আছে, কিন্তু পরেরটা দেখো, দ্য থ্রি সিস্টার্স প্লুরাল
প্লুরাল হইলে ভার্বের সঙ্গে কখনো এস বাই এস হয় না। তার মানে আনসার কোনটা হচ্ছে বি। আমরা প্রোনাউনের যত কিছু আলোচনা আছে সবগুলো শেষ করে দিলাম। তবুও তোমাদের ক্লাস পুরোপুরি দেখার পর যদি প্রবলেম মনে হয় কমেন্ট সেকশনে তোমার মূল্যবান কমেন্টটা দিয়ে দাও, আমি ওই কমেন্ট অনুযায়ী তোমাদের সলভ দিয়ে দেব। ঠিক আছে, ভালো থাকো। নেক্সট ক্লাস পাওয়ার জন্য পরের ভিডিও দেখো। ধন্যবাদ সবাইকে।